শুভ দুপুর, আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের অর্থনীতি সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, গতকাল থেকে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ পুরো পর্ষদের পদত্যাগের দাবিতে গতকাল থেকে বিক্ষোভ করছে বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে আগারগাঁওয়ে বিএসইসি ভবনে আছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালিদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালিদ, আপনার কাছ থেকে বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি জানতে চাই। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা এবং কর্মচারীরা, আপনি জানেন যে তারা সকাল থেকে আসলে কর্মবিরতি পালন করছে। এর আগে গতকাল তারা বিক্ষোভ করেছে। তাদের দাবি ছিল যে বিএসইসির চেয়ারম্যান যিনি রয়েছেন সেই খন্দকার রাশেদ মকসুদ, সেই খন্দকার রাশেদ মকসুদের পদত্যাগ তারা দাবি করছেন। আপনাকে যদি একটু এর কারণ হিসেবে বলি যে বিএসইসি যিনি চেয়ারম্যান রয়েছেন, অর্থাৎ বিএসইসির বর্তমান যে কমিশন রয়েছেন সেই কমিশন হচ্ছে, এই কমিশনেরই একজন নির্বাহী পরিচালক রয়েছেন সাইফুর রহমান, তাকে হচ্ছে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানকার যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা বলছেন, তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদে মূলত গতকাল সকাল থেকে তারা বিক্ষোভ করেছেন। এখানে গতকাল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, আজ সকাল থেকে তারা কর্মবিরতিতে গিয়েছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আপনারা আমাদের পিছনে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত সেনা সদস্যরা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায়, পাশাপাশি পুলিশ সদস্যরাও রয়েছেন। আর একটু আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বর্তমান যে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন যে কমিশন রয়েছে, সেই কমিশন আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে নানান বিতর্কের জন্ম দিয়েছেন। আলোচনা সমালোচনা এই কমিশনকে নিয়ে চলছে। বিশেষ করে পুঁজিবাজারের বিনিয়োগকারীরাও কিন্তু এর আগে দফায় দফায় বিভিন্ন সময় রাস্তা অবরোধ করেছে যেই খন্দকার রাশেদ মকসুদ রয়েছেন, খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে। বর্তমান কমিশনের সব সদস্যই তারাও পদত্যাগ দাবি করেছিলেন। আর একটু আপনাকে বলি যে বর্তমান যিনি রাশেদ মকসুদ রয়েছেন, তিনি আসলে দায়িত্ব নেওয়ার পরে এর আগে একজন কমিশনার ছিলেন। সেই কমিশনারকে অব্যাহতি দিয়েছেন তিনি, যদিও তাকে এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে 3 মাসের সময় দেওয়া হয়েছিল, কিন্তু 3 মাসের সময় দেওয়া হলেও বিএসইসির যে বর্তমান কমিশন রয়েছে তারা বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেন সেই কমিশনারকে। সেটি নিয়ে আমরা সে সময় সাংবাদিকরা যারা ছিলাম, আমরা ওনাকে আসলে সে সময় প্রশ্ন করেছিলাম। তিনি সে সময় কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি জানিয়েছিলেন যে এটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিদ্ধান্ত, কিন্তু আমরা যখন জানতে চেয়েছিলাম যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তো সময় দিয়েছেন, এরপরও কেন আসলে তাকে নির্ধারিত সময়ের আগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল, সেই সদুত্তরও কিন্তু সে সময় বিএসইসির বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন খন্দকার রাশেদ মকসুদ দিতে পারেননি। সাথে তার একটু জানিয়ে রাখি যে গত মঙ্গলবার যেই আরেকজন নির্বাহী পরিচালককে যখন অব্যাহতি দেওয়া হয়, ঠিক তখন থেকে আসলে বিএসইসির যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা আসলে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা এর প্রতিবাদে তারা এক ধরনের বিক্ষোভ করেছেন। গতকাল তারা বিএসইসি যিনি চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেছেন। পরে আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় তিনি কার্যালয় থেকে বেরিয়ে গিয়েছেন। সাদাত, আর একটু আপনাকে জানিয়ে রাখি যে আজ সকাল থেকে আমরা বিএসইসির এখানকার কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন সেই বিষয়টি হচ্ছে, তারা বলছেন যে আজকে সকাল থেকে আসলে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কিংবা তার অন্যান্য যে কমিশনাররা রয়েছেন তারা কেউই আজ সকাল থেকে তারা আসলে কোনোভাবেই এখন পর্যন্ত তারা অফিসে আসেননি। তো আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, বিএসইসির যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন সেই চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে মূলত যে বিষয়টি রয়েছে, পুঁজিবাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর পুঁজিবাজার কিছুটা চাঙ্গা থাকলেও, অর্থাৎ এখানে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা গেল, সেটি কিন্তু পরে আর দেখা যায়নি। অর্থাৎ পুঁজিবাজারে টানা দরপতনের ঘটনা ঘটেছে। এর কারণ হিসেবে যারা রয়েছেন তারা
বিনিয়োগকারী যারা রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে আসলে তারা বলছেন যে বা বাজার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে বর্তমান যে কমিশন সেই কমিশনের যেই আসলে কিছু সিদ্ধান্ত রয়েছে সেগুলো হুটহাট এসব সিদ্ধান্তের কারণে আসলে পুঁজিবাজারে টানা দরপতন হয়েছে। তো যার কারণে হচ্ছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ আসলে অনেক আগ থেকেই বিনিয়োগকারীরা দাবি করছেন। আপনি এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই জেনে থাকবেন যে এর আগে মতিঝিল কিংবা মতিঝিলে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেছিলেন, সড়ক অবরোধ করেছিলেন বিনিয়োগকারীরা দফায় দফায়। এরপর আগারগাঁওয়ে তারা বিভিন্ন সময়ে এসে তারা রাস্তা অবরোধ করেছিলেন। এর প্রেক্ষিতে কিন্তু পুঁজিবাজারে অর্থাৎ 5 আগস্ট পরবর্তী যে সময়টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুঁজিবাজারে আসলে সেরকম কোনো পরিবর্তন তো হয়নি। বিনিয়োগকারীরা বলছেন যে সেরকম কোনো পরিবর্তন হয়নি, বরং এখানে এক ধরনের অস্থিরতা তৈরি করেছেন বর্তমান কমিশন। সে কারণে বর্তমান যে কমিশন রয়েছে সেই কমিশনের পদত্যাগ কিন্তু বিনিয়োগকারী বলেন কিংবা আমরা যদি মার্কেটের অন্যান্য শেয়ার বাজারের যে অন্যান্য অংশীজন যারা রয়েছে তাদের কথা যদি আমরা একটু বলি যে এক ধরনের সেখানে অস্থিরতা তৈরি হয়েছে আর কি। অর্থাৎ তারা বিভিন্ন সময় পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন যে আসলে কমিশন যা করছে তারা বর্তমান যে কমিশন রয়েছে সেই কমিশন ঠিক মতো আসলে কারোর সাথে কোনোভাবেই তারা সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় তারা ভুগছেন। তো শাহাদাত, এই ছিল বিএসসিসির সামনে থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএসসিসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আগারগাঁওয়ে বিএসসিসি ভবন ঘেরাও করে রেখেছে কর্মকর্তা কর্মচারীরা এবং তারা কর্মবিরতি পালন করছে। গতকাল থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে এবং তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা আসলে কর্মবিরতি থাকবে বলে ঘোষণা দিয়েছে। সেই খবরেই জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিদ সাকিব। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। রাজস্ব আয় বাড়াতে কর অব্যাহতি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। এজন্য আগামী বাজেটে কর সুবিধাপ্রাপ্ত খাতে বাড়ানো হবে করের হার। বুধবার আগারগাঁওয়ে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। হার কিংবা দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন নানামুখী সংকটে ধুঁকছে দেশের বস্ত্র খাত। ব্যবসা টিকিয়ে রাখতে তাই তুলা আমদানিতে আগামী বাজেটে শুল্ক হার কমানোর দাবি ব্যবসায়ীদের। এনবিআর এর সাথে প্রাক বাজেট এই বৈঠকে এ দাবি জানিয়েছে আমেরিকান চেম্বার অফ কমার্স। Financially and competitively. Second point is we believe that this VAT impact also reduces or prevents the adoption of the recycled cotton fiber here in Bangladesh. তবে ব্যবসায়ীদের ভ্যাট কমানোর দাবির সাথে একমত নয় জাতীয় রাজস্ব বোর্ড, বরং আগামীতে শুল্ক সুবিধা পাওয়া বিভিন্ন খাতে কর অব্যাহতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এনবিআর চেয়ারম্যান। তবে ব্যবসায়ীদের যৌক্তিক দাবি বিবেচনার আশ্বাস দেন তিনি। কর অব্যাহতির সংস্কৃতি থেকে ধীরে ধীরে বের হব। আমরা যে যারা কম রেটে ট্যাক্স দেয় তাদের ট্যাক্স রেটগুলোকে একটু বাড়াবো, যারা এক্সামশন পায় তাদের এক্সামশনগুলোকে আস্তে আস্তে কমিয়ে দেব। অপারেশনাল লেভেলে বিশেষ করে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, টার্নওভার ট্যাক্স, যেগুলোর কারণে ব্যবসায়ীদের প্রবলেম হচ্ছে সেগুলোকে আমরা রেশনালাইজ করব। এ সময় ভারতের সাথে বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের স্থল বন্দরগুলোর সীমানা 1 কিলোমিটার বাড়ানোর প্রস্তাব দেয় ইন্ডিয়া চেম্বার অফ কমার্স। বৈঠকে বেবজা, বেজা ও চায়না চেম্বারের প্রতিনিধিরাও অংশ নেয়। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, পাট পণ্য বহুমুখীকরণ উৎপাদন বাড়াতে কৃষকদের সার, কীটনাশক ও বীজ সহায়তা প্রদানের লক্ষ্যে 354 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে পাট মন্ত্রণালয়। সকালে রাজধানীর মণিপুরি পাড়ায় পাট দিবস উপলক্ষে বহুমুখী পাট পণ্য ও তাঁত বস্ত্র মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্থানীয়ভাবে জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক যদি একটা ছোট্ট ছোট্ট কারখানা তৈরি হয় যারা এই বাজারের ব্যাগ তৈরি করতে পারে, তাহলে আমার ধারণা আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের যে লক্ষ্য এবং আমাদের পাট মন্ত্রণালয়ের জন্য এটা একটা ব্যবসার সুযোগ তৈরি হবে এবং এটার মধ্যে হয়তো কয়েকশো কোটি টাকার একটা ব্যবসায় সুযোগের সম্ভাবনা তৈরি হবে। দর্শক, আমরা একটু আগেই দেখছিলাম যে গতকালকের প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলছিলেন যে যেসব খাতে এই মুহূর্তে কর ছাড় সুবিধা রয়েছে, বিশেষ করে দেশীয় যেসব শিল্প, সেই শিল্পগুলোকে যে সুযোগ সুবিধা সরকার এখন দিয়ে আসছে সেগুলো আগামীতে থাকছে না এবং আগামী বাজেটের প্রতিফলন
দেখা যাবে। এই সুবিধাগুলো আসলে এখনই উঠিয়ে ফেলার সঠিক সময় কিনা, এটি আসলে সরকারের সিদ্ধান্ত বা আনবিআরের আসলে সিদ্ধান্ত বাস্তবায়ন করলে সেটি ব্যবসায়ীরা বলছেন যে এটি আসলে তাদের জন্য এক ধরনের এই মুহূর্তে মরার উপর খাড়ার ঘা হতে পারে। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। একজন অর্থনীতিবিদ বিশ্লেষক আমাদের সাথে আছেন, মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। এই মুহূর্তে আসলে মানে এই যে শুল্ক ছাড় দেওয়া হচ্ছিল, এটি সাধারণত দেওয়া হচ্ছিল যে দেশীয় যেসব শিল্প, বাংলাদেশে আমদানি বিকল্প যেসব শিল্প রয়েছে সেসব শিল্পকেই এই সুবিধা দেওয়া হচ্ছিল। অন্যদিকে রপ্তানিমুখী কিছু কিছু শিল্প আছে, বিশেষ করে তৈরি পোশাকের মতো যেসব বড় বড় খাত আছে, সেগুলো কিন্তু এই ছাড় পেয়ে আসছিল দীর্ঘদিন ধরে। এর পেছনে আসলে যৌক্তিক কিছু কারণ ছিল এবং সেগুলো এই মুহূর্তে আবার সরকার সেখান থেকে বেরিয়ে আসারও কিছু যৌক্তিক কারণ রয়েছে, যে সামনে আমরা হয়তো এলডিসি গ্র্যাজুয়েশন করে ফেলবো, তখন আসলে এই সুবিধাগুলো এমনিতেই দেওয়া সম্ভব হবে না, যে কারণে ধীরে ধীরে এখান থেকে বের হয়ে আসার একটা পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। কিন্তু গতকাল এনবিআর চেয়ারম্যান যেভাবে বললেন, এখান থেকে যদি শুল্ক সুবিধাগুলো এই বাজেটেই তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে এর প্রভাবটা কি পড়তে পারে? কারণ এখন তো একটি পরিবর্তিত পরিস্থিতি, যেহেতু অর্থনীতিতে একটি বড় ধরনের ডিসরাপশন চলছে। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি সবচেয়ে বড় যে ব্যাপারটা বলবো যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন খুব বড় একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং আপনার জনজীবন অনেক অংশে বিপর্যস্ত। তো আপনার আমাদের ক্যালেন্ডার এর নিয়ম অনুসারে জুন মাসের মধ্যে বাজেট একটা ফাইনালাইজ করতে হয়, যেটা সবসময় তো আপনার সংসদে বিল আকারে উত্থাপিত হয় এবং সেখানে পিপল রিপ্রেজেন্টেটিভ থাকে, সেখানে যাচাই বাছাই করে কিন্তু বাজেটটা হয়। তো এখন এই সরকার যখন দায়িত্ব নিল, প্রথম থেকেই কিন্তু কথা হচ্ছিল যে যারা বিজনেস অলিগার্ক যারা আছে, যারা গভর্নমেন্টের বিভিন্ন পলিসিকে বিভিন্ন সময় ভেস্টেড ইন্টারেস্টে ডমিনেট করে তাদের পক্ষে আপনার এই ফিসকাল বেনিফিট গুলো নিত, তারা কিন্তু এই সুবিধাটাকে মিস ইউজ করেছে এবং মিস ইউজ করে এমন এক অবস্থায় তারা চলে গেছে, তারা আপনার হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, বাট ভোক্তা পর্যায়ে কিন্তু এর সুবিধা হয়নি। যদিও কিছু কিছু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এরকম যে ফিসকাল বেনিফিট, সেটা শুল্ক ছাড় হোক বা কর অব্যাহতি হোক, মানে যেটা ডিরেক্ট ট্যাক্স বা ইনকাম ট্যাক্স, এগুলো কিন্তু অনেক পরিমাণ আপনার ইতিবাচক ভূমিকা রেখেছে। তো কাজী আমি যেটা বলবো যে একেবারে আপনার এই যে ডেভেলপমেন্ট পার্টনার বা মাল্টিল্যাটারাল ডোনার এজেন্সি, যারাও বিভিন্ন সময় দেখেছে এবং বলেছে যে বাংলাদেশে আপনার মনে করেন এই রকম শুল্ক সুবিধার মিসইউজ বেশি হয়েছে, কাজেই তারা বলছেন যে এটা উঠিয়ে নিতে, বাট এটা বোধহয় একেবারে উঠিয়ে নেওয়াটা সঙ্গত হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ দেখেন, মাথা ব্যথা থাকলে তো মাথা কেটে ফেলা যাবে না। এখানে ওভারঅল ইকোনমির উপর কি ইম্প্যাক্ট আসবে, ওভারঅল সেক্টরের উপর কি ইম্প্যাক্ট আসবে, সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। দেখুন, আপনি যদি এই যে তৈরি পোশাক শিল্পই বলেন বা এর রিলেটেড যে আদার পেরিফেরি বলেন, সেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা বলেন, এখানে কিন্তু শুধুমাত্র এই ব্যবসায়ীরাই শুধুমাত্র ইনভলভ না। এখানে যেমন ফরেন এক্সচেঞ্জ রেমিটেন্স ইনভলভ, এখানে এট দ্য সেম টাইম লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান কিন্তু ইনভলভ এখানে আপনার। তো কাজী হঠাৎ করে যদি কোনো কিছু আপনার করা হয় এবং সেটা যদি আপনার হচ্ছে মাল্টিল্যাটারাল ডোনার এজেন্সি অথবা আপনার হচ্ছে বিভিন্ন ফাইন্যান্সারের প্রেসারে করা হয়, স্থানীয় প্রয়োজনটা উপলব্ধি না করে, তাহলে কিন্তু একটু প্রবলেমই হবে এবং ওই যুক্তিটা কিন্তু আরো প্রকট হবে যে যেহেতু পিপল রিপ্রেজেন্টেটিভ নাই, এটা একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, এরা দাতাদের কথা শুনেছে, পিপলের ইন্টারেস্ট মাথায় রাখেনি, এই কথাটা কিন্তু আরো জোরে সোরে উচ্চারিত হবে। কাজেই এখানে একটা পলিটিক্যাল যে একটা সাপোর্ট, সেটাও কিন্তু মোবিলাইজ করা যাবে না। তো কাজেই হঠাৎ করে আপনার রেডিক্যালি
কোনো কিছু একদম মনে করেন একবারই সমূলে উৎপাদন করতে হবে, এটা বোধহয় যথাযথ হবে না। আমার মনে হয় যে এনবিআর যখন বলছে বা চেয়ারম্যান মহোদয় যখন বলছে, তার এটার পিছনে যথেষ্ট পরিমাণ স্টাডি আছে এবং বিভিন্ন রকম রিসার্চ পেপার যেগুলো আছে বা আপনার মনে করেন বিভিন্ন রকম তথ্যপত্র আছে, ওটা যাচাই বাছাই করি হয়তো এটা রেশনালাইজ করা উচিত হবে। বিশেষ করে এই যে আমাদের গ্রাজুয়েশনের ইস্যুটা আছে এলজিসি তে, তো ওই কথা চিন্তা করে এটা রেশনালাইজ করা উচিত হবে। একেবারেই বাদ দেওয়াটা বোধহয় একবারে এটা উচিত হবে না বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা। জি অবশ্যই, কিন্তু মানে সরকার আসলে অনেকগুলো খাতে এই শুল্ক এবং কর ছাড় দিয়ে আসছে এবং এটির পরিমাণটাও কিন্তু বেশ বড়, এবং বলা হচ্ছে যে এর অনেকগুলো সুবিধা আসলে এমন এমন সেক্টরে হয়তো দেওয়া হচ্ছে যেগুলোতে হয়তো এখন আর দেওয়ার প্রয়োজন নেই। সেখানে আরএমজির কথা বলা হয় এবং এর বাইরে আরও কিছু খাত আছে যেগুলোর কথা বলা হয় যে এখানে আসলে অত ছাড়ের এই মুহূর্তে আসলে প্রয়োজন নেই। সেই জায়গাগুলোতে একটি রেশনাল কিছু চিন্তাভাবনা করতে পারি কিনা যে ঢালাওভাবে সব খাত থেকে সুবিধা উঠিয়ে না নিয়ে যেখানে যেখানে আসলে সম্ভব সেই জায়গাগুলোতে সেই ধরনের কোনো প্রক্রিয়ায় কি যাওয়ার সুযোগ আছে কিনা? না, এক্স্যাক্টলি ওটাই আপনাকে বললাম যে দেখুন, যে আমরা যদি ডিরেক্ট ট্যাক্সের কথা বলি, কিছু কিছু সেক্টরে আপনার মনে করেন এক্সিলারেটেড ডিপ্রিসিয়েশন দেয়া আছে বা ট্যাক্স হলিডে দেয়া আছে। এটা কিন্তু আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার জন্য দেয়া হয়েছে বা কর্মক্ষেত্র তৈরি করার জন্য দেয়া হয়েছে। যেমন আপনি যদি লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন, এই এরিয়াটাই কিন্তু এখনো যথেষ্ট পরিমাণ এক্সপ্লোর না, এবং গভর্নমেন্টের ভর্তুকি বলেন বা আপনার মনে করেন কর ছাড়ের মাধ্যমে সুবিধা দিয়ে এই ইন্ডাস্ট্রিটাকে সামনে নিয়ে আসা এখনো কিন্তু প্রয়োজন আছে। আবার এট দ্য সেম টাইম আমরা যদি আপনার অন্য কিছু কিছু দেখি, যেমন মনে করেন বাংলাদেশে যে বাইসাইকেলের একটা ইন্ডাস্ট্রি আছে, এখানে কর সুবিধাটা এমন ভাবে দেওয়া হয়েছে যেটা বাজারে একটা অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে। এবং এখানে আপনি জানেন যে অনেক সময় যেটা বলে যে যন্ত্রাংশ নিয়ে এসে অ্যাসেম্বল করে যে সুবিধা আপনার নিচ্ছে, সেটা আসলে পাওয়া উচিত পূর্ণাঙ্গভাবে যদি এখানে উৎপাদন হয় তাদের জন্য, তাই না? তো এখানে কিন্তু বেশ কিছু মিসইউজ হচ্ছে। তো এই রকম সেক্টর গুলা সেক্টরাল অ্যাপ্রোচ থাকতে হবে, এবং এখানে পিপলের কতটা কানেক্টিভিটি, পিপল কতটা এফেক্টেড হবে, জেনারেল পিপল বা দেশের অর্থনীতি কতটা এফেক্টেড হবে, এগুলোই আমি আশা করি চিন্তা ভাবনা করে এনবিআর এখানে পদক্ষেপ নিবে। আমি অবশ্যই আশা করি এখানে এনবিআর কুইক ফিক্স হিসাবে এগুলা বাদ দিয়ে দিবে না রেডিক্যালি, কারণ আমরা জানি যে সরকারের রাজস্ব আয়ে একটা ঘাটতি আছে এবং এনবিআর এর উপর যথেষ্ট পরিমাণ প্রেসার আছে রাজস্ব আর্নিং বাড়ানোর জন্য। এই রাজস্ব আর্নিং বাড়ানোর জন্য আপনার মনে করেন রেডিক্যালি সব জায়গায় কর সুবিধা বা কর অব্যাহতি বা কর ছাড়ের যে সুবিধা, এটা উঠিয়ে দিবে বলে আমি ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাসও করতে চাই না, কারণ এটা অনেকটা সুইসিডিক্যাল হবে। এবং যদি রাজস্ব চাপের জন্য এটা করা হয়, আমি যেটা অনুরোধ করব যে রাজস্ব ব্যয় কিভাবে কমানো যায় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের এই অর্থনীতির সাইজে যে পরিমাণ রাজস্ব ব্যয় হচ্ছে, এটা আপনার মনে করেন রাজস্ব আয়ের সাথে যেমন সঙ্গতিপূর্ণ না, ইভেন অর্থনীতির সাইজের সাথেও সঙ্গতিপূর্ণ না। ইভেন বিগত সরকার যখন আপনার মনে করেন আমলাদের যথেষ্ট পরিমাণ বেতন বাড়িয়েছিল, তখন কিন্তু তারা জোরে সোরে একটা ন্যারেটিভ বলতো যে আমলাদের যদি বেতন ভাতা বাড়ানো হয় তাহলে দুর্নীতি কমবে। দেখা যায় যে দুর্নীতি তো কমেনি, আরো বেশি দুর্নীতি কিন্তু বেড়েছে। তো কাজেই আপনার মনে করেন রাজস্ব ব্যয় সংকোচন করতে হবে, এবং রাজস্ব ব্যয়ের আপনার যোগান দেওয়ার জন্য কোনো অংশী শিল্পকে বা ব্যবসা বাণিজ্যকে আপনার মনে করেন গড় হারে এফেক্টেড করা যাবে না। তবে যারা যারা এই সুবিধাগুলো নিয়ে মিস ইউজ করেছে বা নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে বা বাজারে অসমতা তৈরি করেছে প্র্যাকটিসের আপনার মনে করেন বা বিজনেসের, সেখানটায় অবশ্যই দেখতে হবে এবং সেখানে কিন্তু রেশনালাইজ করা খুবই প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জি, একটু একটা অন্য প্রসঙ্গে কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা লাইভে দেখিয়েছিলাম শুরুর দিকে, সেটি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে
সেখানকার কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছে, গতকাল থেকে সে আন্দোলন শুরু হয়েছে আপনি জানেন। তো আজকেও তারা আসলে কর্মবিরতি পালন করছে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই যে এই নতুন চেয়ারম্যান তো নতুন প্রেক্ষাপটে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আসলে এত অভিযোগ কি কারণ? দেখুন, বিষয়টা খুবই আপনার মনে করেন অনাকাঙ্ক্ষিত এবং আপনার ভেরি আনফরচুনেট, আমি বলবো প্রচন্ড পরিমাণ আনফরচুনেট। কারণ যেখানে দেশ গঠনের জন্য সব এজেন্সি গুলো আপনার সমন্বিত উদ্যোগে কাজ করার চেষ্টা করছে, যেখানে পিপলকে আপনার মনে করেন সাপোর্ট করতে চাচ্ছে, সেখানে ক্যাপিটাল মার্কেটের মতো এত বড় একটা এজেন্সি বা ইনস্টিটিউশন এভাবে এফেক্টেড হচ্ছে, সেটা কিন্তু দুঃখের বিষয়। আগে বিনিয়োগকারীরা বলতো যে তাদের স্বার্থ রক্ষিত হচ্ছে না, অন দা আদার হ্যান্ড বিচার থেকে বলা হতো যে আপনার মনে করেন কিছু কারেক্টিভ অ্যাকশন নেওয়া হচ্ছে, এবং এই কারেক্টিভ অ্যাকশন গুলো যখন বাস্তবায়ন হবে তখন সুফল পাওয়া যাবে। এখন দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সাথে কর্মকর্তা এবং কর্মচারীরা তারা মুখোমুখি দাঁড়িয়ে গেছে, যেটা আপনার ক্যাপিটাল মার্কেটের জন্য কেন, আমি বলবো ওভারঅল ইকোনমি, আইন শৃঙ্খলা সবকিছুর জন্য আপনার কিন্তু খুব সুখকর নাই। কাজী এটা সবকিছুর জন্যই কিন্তু আপনার মনে করেন একটু বিব্রতকর বটে এটা। তো কাজী আপনার হচ্ছে এই বিব্রতকর পরিস্থিতি থেকে খুব দ্রুতই আপনার উত্তরণ ঘটবে, এবং আপনার মনে করেন সব রিলেটেড পার্টি আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবে, এবং ফাইন্যান্স মিনিস্ট্রি পার্টিকুলারলি অ্যাডভাইজার সাহেব এখানে ইনভলভ হবে। কারণ ক্যাপিটাল মার্কেটের মতো এত বড় একটা জায়গা এভাবে আপনার ক্যাওটিক থাকতে পারে না, বা নিজেদের মধ্যে এত সমন্বয়হীনতা বা পারস্পরিক দোষারোপ, এটা কিন্তু কোনোভাবেই আপনার টলারেবল না এবং কাম্য না। এটা আপনার মনে করেন যথাযথ কর্তৃপক্ষ খুব দ্রুত আপনাকে জনাব মাহমুদ হোসেন, আমি আশা। জি জনাব মাহমুদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম অর্থনীতি বিশ্লেষক, তিনি কথা বলছিলেন রাজস্ব আদায় নিয়ে। আমরা এই মুহূর্তে যেতে চাই প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য দিচ্ছেন, তিনি তার বক্তব্য শুনে আসি। যেটা সৃষ্টি হয়েছে এটা আমরা সরকারকে জানাবো, এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি, এবং তাড়াহুড়া করে কোনো কিছু হয়ে যাবে এমনটা আমি মনে করছি না। আমি সেদিনও বলেছি আপনাদেরকে। তবে এখনো কিন্তু ওইরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই এখনো। আপনারা কোথার থেকে শুনেছেন আমি জানি না। এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনো হয় নাই, এটা এখনো আলাপ আলোচনার পর্যায়ে আছে। আমি যতটুকু শুনেছিলাম যে সরকারের চিন্তা ছিল যে বিভিন্ন সেবাগুলা একটা প্ল্যাটফর্ম থেকে যাতে দেওয়া যায়, এবং সেই প্ল্যাটফর্মটা ইসির অধীনে থাকবে এমন একটা চিন্তা আছে বলে আমি শুনেছি, এবং এটা কিভাবে করা যেতে পারে এই নিয়ে আলাপ আলোচনা বা বিভিন্ন সভা হচ্ছে এরকম শুনেছি আমি। তো আমি তো এই উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তো থাকি না, আমি জন্য অ্যাকচুয়ালি কোন লাইনে কোন আলোচনা হয়েছে এটা শুনে নেই, বা আমাকে আমার সেক্রেটারি মহোদয় যেটা বলেছেন যে এক্স্যাক্টলি যেটা আমি বলেছি সেই লাইনে কথাবার্তা হয়েছে। তো দেখা যাক, আমি মনে করি যে সরকার আমাদের মতামতকে গুরুত্ব দিবে, ডেফিনেটলি গুরুত্ব দিবে। আপনাদের যে উদ্বেগ সেটাও আমরা ফর্মালি ইনফর্মালি সরকারের বিভিন্ন পর্যায়ে জানিয়েছি, এটা যে আপনাদের মধ্যে যে উদ্বেগটা সৃষ্টি হয়েছে এটা আমরা জানিয়েছি বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে জানিয়েছি সরকারের। আশা করি সরকার আমাদের বিষয়গুলোকে, আমাদের যে কনসার্ন যে উদ্বেগটা এটা ওনারা গুরুত্ব সহকারে বিবেচনায় নেবে বলে আমরা মনে করি। তো এখনো আমি বলছি যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখন হয়েছে এমন কিন্তু আমার জানা নেই। আসলে আপনার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে এরকম করে আমার জানা নেই। তো ঠিক আছে, এখন কেন এখন এটা সিদ্ধান্ত হয়ে গেছে, এটা তো আমি তো জানি না আসলে সেইরকম সিদ্ধান্ত বলে এখনো তো বলছি যেটা এখান থেকে চলে যাবে এমন সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমি জানি না। কারণ যদি হয়ে যায় তাহলে তো আমাদের মিটিংয়ে ডাকছে কেন,
এটা আমি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই। এটা নিয়ে একটা আলাপ আলোচনা হয়েছে এবং হয়তো একটা নীতিগত চিন্তা ওরা কিভাবে এটা করা যেতে পারে এই বিষয়ে আলোচনা চলছে, এইটুকু আমি জানি। আমরা তো চাই, আমি তো ভাই এটা কত রিপিটেডলিতে বলছি, আমরা তো আগেও বলেছি, আমাদের অবস্থান তো বললেন, আমরা লিখিতভাবে জানাচ্ছি, বললাম না আপনাকে আমাদের মতামত, আমরা যে এটা চাই এখানে, এটা তো আমরা লিখিতভাবে জানাবো সরকারকে, মৌখিকভাবে তো জানিয়েছি, লিখিতভাবে আমরা জানাবো। কমিশন কি মনে করে যে এখানে এনআইডি থাকা উচিত? আমাদের কমিশনটা সম্পূর্ণ একমত। কমিশন একমত, ইলেকশন কমিশনের কার্যক্রম এনআইডি আসছে, এনআইডি থাকবে, এটা কমিশনের মত। এটা তো অন আর্জেন্ট বেসিস আমরা এটাতে, কারণ এটা তো নিয়ে আমাদের সাথে ওই যে আমাদের অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের সাথে বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাচ্ছে, আপনারা কি বুধবারের মধ্যে পাঠাবেন না পরে পাঠাবেন? এর আগে চলে যাবে এখন আমরা না 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 আমরা জানলাম কবে? আমরা জানলাম যখন আমাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছে, তখন আমরা জানলাম, আমাদের অফিসার গেছে, এখানে রিপ্রেজেন্টেটিভ গেছে, তারপরে তো আমি তো প্রেসে রিয়াকশন দিয়েছি। এখন আমরা তো একটা যেটা হয়েছে বলে আমি যেটা জানি না, তাহলে আমি কীভাবে রেসপন্ড করবো, বুঝছেন না? এটা আমরা তো জানলাম, আমরা ইমিডিয়েটলি রেসপন্ড করতেছি। আমরা এটা আমাদের মতামত আমরা সরকারকে জানাবো, একদম জানাবো। আমরা কমিশন এটা তো বললাম ধরুন আর্জেন্ট বেস। জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনে ন্যস্তকরণের দাবিতে নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি উইংসের কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। দর্শক, এই মুহূর্তে বিজনেস আওয়ারের সময় হলো বিরতির, ফিরবো একটু পর, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমরা এই মুহূর্তে যেতে চাই চট্টগ্রামে। সেখানে খাতুনগঞ্জে সয়াবিন তেলের যে সংকট চলছে, সেই সংকটের বিরুদ্ধে অভিযান চলছে। আমরা সরাসরি যেতে চাই, আমাদের সহকর্মী আছেন নয়ন বড়ুয়া, তার কাছ থেকে অভিযানের বিস্তারিত জানতে চাই। জয়, সয়াবিন তেল আসলে সংকট এখনো কি চলছে কিনা, অথবা কোনো কেউ মজুত করেছে এমন কি পাওয়া গেছে কিনা, বা অভিযান যারা পরিচালনা করছেন তারা কি বলছেন? ধন্যবাদ শাহাদাত, আপনি যথার্থ বলছেন। একটু আগে এক ডিলারের গোডাউনে হানা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে 50 এখানে লিটারের মতো কিন্তু আমরা দেখছি তারা এখানে আটকে রাখা, তারা যে এখান থেকে বিক্রি করে না অবিকৃত যে তেল, সেই তেলটি কিন্তু তারা নিয়েছেন। একই সাথে কিন্তু আমরা দেখছি খোলা বাজারে কিন্তু বিক্রিও করে দিয়েছেন। একই সাথে দেখতে পাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুধু তেল ছাড়াও আমরা দেখছি অন্য জায়গায়ও কিন্তু তারা অভিযান শুরু করছে। রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকানগুলো তারা তদারকি শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা চেষ্টা করছেন যে বাজার নিয়ন্ত্রণ রাখতে, তাদের যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু তারা অব্যাহত রেখেছে। আমরা আরেকবার একটু কথা বলতে যাচ্ছি। তেলের গোডাউনে কিন্তু আপনারা যেখানে মজুদ রাখা হয়েছে সেখানে অভিযান চালিয়েছেন। এখন রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন, আসলে কতটুকু নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে বাজারে? আসলে ওই তেলটার একটু ক্রাইসিস আছে, এটা অস্বীকার করার মতো কোনো জো নাই। আর অন্যান্য রমজানে যেটা আসলে নিত্য প্রয়োজনীয়, যেটা মনে করা হয় ইমার্জেন্সি প্রোডাক্ট যেগুলি যতগুলি আছে সবগুলি আসলে একদম স্বাভাবিক। আপনারা বাজারে আছেন, আপনারাও দেখতে পারেন। আমরা এখানে দেখলাম যে এই আলু বিক্রি হচ্ছে 17 টাকা কেজি দরে পাইকারিতে, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 16 টাকায়, লালটা বড়টা যেটা। আর অন্যান্য প্রোডাক্টও আমরা যতদূর দেখেছি, আমাদের অবজারভেশন আছে, এগুলি স্বাভাবিক পর্যায়ে আছে। আমরা এরপরও দেখব যে কেউ যেন কারচুপি করতে না পারে, কোনো কারচুপির আশ্রয় গ্রহণ করতে না পারে। এই জন্যই আসলে আমাদের তদারকি অব্যাহত রাখা, আমাদের তদারকি অব্যাহত থাকবে। খোলা তেল 160 টাকা করে লিটার বিক্রি করার জন্য জেলা প্রশাসক নির্দেশ জারি করেছেন। আসলে কতটুকু বিক্রি সম্ভব হচ্ছে? অনেক জায়গায় 160 টাকা উপরে বিক্রি না, 160 টাকা বিক্রি করছে, তো আমরা সেটাও পেয়েছি। কিন্তু যেখানে 160 টাকা আর বেশি নিচ্ছে, আমরা সেখানে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি, এবং এটা আমাদের ব্যবসায়ীদের প্রতি সতর্কতা থাকবে, নির্দেশনা যেন অমান্য না করে। ফলের দাম
অনেক বেশি। এখন যে রোজার মধ্যে সবাই ফল নিতে চায় কিন্তু ফল তো কিনতে পারছে না, দামটা বেশি, সেই জায়গায় তদারকি আছে। মানে আপনি রমজানে আসলে খেজুরটাই চাহিদাটাই একটু বেশি। খেজুরের বাজার কিন্তু গতবারের তুলনায় অনেক বেশি স্বাভাবিক। আপনি আর অন্যান্য ফল আসলে আমাদের তরমুজ আছে, আমাদের তরমুজটা এখন যেহেতু উঠে গেছে না, যেহেতু তরমুজটা সামনে চলে আসছে, তাহলে বিদেশি ফলের প্রতি আগ্রহটা ধীরে ধীরে একটু কমে যাবে, স্বাভাবিক হয়ে আসবে। যে অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে শাহাদাতের কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। এবার আমরা যেতে চাই রাজধানীতে শুরু হয়েছে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে 3 দিন ব্যাপী ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ফর উইমেন। পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা অবনতি ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের বিকাশের জন্য হুমকি বলে জানান ওয়েবের সভাপতি নাসরিল আওয়াল মিন্টু। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য সরকারকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানান তিনি। শুটিং ক্লাবে মেলা 8 মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। একটা দেশে গণতান্ত্রিক সরকার যদি না থাকে, সেই দেশে না আইন শৃঙ্খলার উন্নতি হবে, না বিনিয়োগ হবে, না কর্মসংস্থান হবে, না দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, না উন্নয়ন হবে। অতএব বিচারের পথে চলবে। আবার দেশকে গণতন্ত্রায়ন করা এবং দেশে একটা রাজনৈতিক সরকার, প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা, এরা সবাই দায়িত্ব। দর্শক, মেলা নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। সেখানে আছেন সহকর্মী মিনা ফেরদৌস। মিনা, আপনি মেলার সকাল থেকে আছেন, মেলা সম্পর্কে একটু জানাবেন। কেমন স্টল এসেছে, নারীরা আসলে কি কি পণ্য নিয়ে এসেছেন এবং দর্শনার্থীরা কোন ধরনের পণ্য কিনছেন বা চাহিদা কেমন, আপনার কাছ থেকে জানতে চাই। জি শাহাদাত, যেমনটি বলছিলেন আপনি, আমি কিন্তু সকাল থেকে রয়েছি গুলশানের শুটিং ক্লাবে। সেখানে কিন্তু নারী দিবসকে কেন্দ্র করে আসলে 3 দিন ব্যাপী নারী আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু বেশ কয়েকটি স্টল এসেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেশি বিদেশি মিলে প্রায় অর্ধশতাধিক স্টল রয়েছে। সেখানে কিন্তু নারীরা নিজ হাতের তৈরি বিভিন্ন পণ্য এখানে শো করছেন। যেহেতু সামনে ঈদ, সেহেতু নারী ক্ষমতায়নে কিন্তু এই মেলাটি ভূমিকা রাখবে বলে মনে করছেন ওয়েবের সভাপতি। আসলে দেশে বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক যোগাযোগ এবং সম্প্রসারণ সহজ করার লক্ষ্যেই কিন্তু মূলত এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে হচ্ছে নারী উদ্যোক্তাদের সংগঠন, যেটি হচ্ছে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনেই কিন্তু এই মেলাটি হচ্ছে। এখানে কিন্তু প্রায় 62টির মতো স্টল রয়েছে জানতে পেরেছি। সেখানে কিন্তু আফগানিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে এসেছে। তবে সামনে কিন্তু আরও দেশকে সংযুক্ত করার কথাও জানিয়েছে ওয়েব। আমি যদি বলতে চাই, 2000 সাল থেকে কিন্তু এই সংগঠনটি নারীদের ক্ষমতায়নে কাজ করে আসছে। এখন পর্যন্ত কিন্তু সংগঠনটি বিভিন্ন এবং বহু নারীকে কিন্তু প্রশিক্ষণ, পরামর্শ, আর্থিক সহায়তা কিন্তু প্রদান করছে। এছাড়া এই মেলায় কিন্তু আসলে নারীরা হস্তশিল্প, পোশাক, নকশা করা কাপড় এবং গহনা সহ বিভিন্ন জিনিস নিয়ে এসেছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি, মেলা কিন্তু আজকে শুরু হয়েছে। মেলা কিন্তু চলবে 10 তারিখ পর্যন্ত এবং সকাল 10টা থেকে সকাল রাত 8টা পর্যন্ত কিন্তু মেলা চলবে। আমি যদি একটু কথা বলতে চাই ওয়েবের সভাপতির সঙ্গে, আপা একটু কথা বলতাম যদি। জি, এবারের মেলা তো অনেক বছর পর আসলে অনুষ্ঠিত হলো, যদি একটু জানান এবারের মেলার বিস্তারিত। আচ্ছা, একটু বলেন। মানে এবারের মেলায় আসলে তো অনেক বছর পর অনুষ্ঠিত হলো, তো মেলা নিয়ে বিস্তারিত যদি একটু বলতেন আর কি। মেলাটা আমরা অনেক বছর পরে চান্স পেয়েছি যে এবার একটু করি, কারণ আমরা আগে করতাম সবসময়। আমাদের বিরাট খুব বড় করি, আমাদের বড় পরিসরে মেলা হতো, এখানেই হতো, কিন্তু পুরো বিল্ডিংটা আমরা নিতাম, একতলা দোতলা সব মিলিয়ে। তো এখন আমরা শুরু করেছি যে রমজানেই করব, তো একটু তাড়াহুড়াই হয়ে গেছে বলতে পারেন। আর আমরা চেয়েছিও
যে তাড়াহুড়া হলেও আমরা অ্যাটলিস্ট একটা কিছু শুরু করা হোক, শুরু না করলে তো শেষ হয় না, আগারও যায় না। তো সেটা এই যে নারীদের ক্ষমতায়ন আসলে আপনাদের মেলার প্রধান লক্ষ্য, যদি এটা নিয়ে একটু বলতেন যে আপনারা কত সংখ্যক নারীকে এখন পর্যন্ত হচ্ছে প্রশিক্ষণ দিয়েছেন এ ব্যাপারে। আচ্ছা, তো এখন এই মেলাটা নিয়ে আমরা শুধু মেলাই না, আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়েও থাকি। তো আমাদের প্রশিক্ষণে অনেক নারী আজকে আপনি বিদেশেও চলে গেছে, বিজনেস করছে বিদেশে, যে আমেরিকাতেও, আমেরিকার মতন জায়গায়, ইউরোপের মতন জায়গায় নারীরা যে বিজনেস শুরু করেছে। আর আপনার এই নারীদেরকে আপনার নারীদের প্রোডাক্ট আপনি ইয়েতেও যাচ্ছে, কি বলে, প্যারিসেও যাচ্ছে। আমাদের নারীদের প্রোডাক্ট প্যারিস, বিভিন্ন দেশে আমাদের যাচ্ছে। তো আমরা অনেক নারীকে আমরা অলরেডি এম্পাওয়ার করেছি, অস্ট্রেলিয়াও গেছে নারীরা, তো ওনাদের প্রোডাক্ট নিয়েই, এবং ওখানেই ওনারা আবার এই বিজনেসটা ওনারা ওখানেও করছেন, শুরু করেছেন। তো সেভাবে আমি বলবো যে আর আমাদের এখানে নারীদেরকে বিউটি পার্লার অনেক ট্রেনিংয়ের পরে তারাও করেছে। কুমিল্লায় একটা শপিং মলে একটা ফ্লোর নারীরা নিয়ে নিয়েছে আমাদের। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম দর্শক, মেলা কিন্তু চলবে আজকে থেকে শুরু হয়ে, মেলা কিন্তু চলবে 10 তারিখ পর্যন্ত। শাহাদাত, এই ছিল আমার কাছে মেলা থেকে সর্বশেষ। মিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, উইমেন বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মিনা ফেরদৌস। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ইতিবাচক ধারায় লেনদেন চলছে আজকে সপ্তাহের শেষ কর্মদিবস ঢাকার পুঁজিবাজারে, এবং আমরা দেখতে পাচ্ছি 8.12 পয়েন্ট বেড়েছে ডিএসসি এক্স ইন্ডেক্স, অবস্থান করছে 5204 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স 2.6 পয়েন্ট বেড়ে 1161তে অবস্থান করছে। ডিএস 30-র অবস্থান 1889 এবং কমেছে 0.54 পয়েন্ট। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 331 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 152টির, কমেছে 166টির, এবং অপরিবর্তিত আছে 76টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের পর জানাতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা মার্কিন ডলার দেখছি 121 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 122 টাকায়। ইউরো 124 টাকায় কিনা 129 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কেনা হচ্ছে, বিক্রয় হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল কেনা হচ্ছে 32 টাকায়, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কিনা 1 টাকা 42 পয়সায় বিক্রি করা হচ্ছে। স্বর্ণের দরদাম যদি দেখি, 1,52,000 টাকা প্রায় প্রতি ভরি স্বর্ণের দাম এই মুহূর্তে 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম 1,45,000 টাকা প্রায়। 18 ক্যারেটের দাম পড়ছে 1,24,369, এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে প্রতি ভরি 1,02,374 টাকা। রূপার দরদাম দেখি, প্রতি ভরির দাম 2,578, 21 ক্যারেটের দাম 2,449, 18 ক্যারেট 2,111, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির, আরও খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল তা প্রত্যাহার করা হয়েছে। দেশটিতে যুদ্ধ পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাওয়ায় কর্মী পাঠানো বন্ধ ছিল। পরিস্থিতি উন্নতি হওয়ায় এখন থেকে আবার লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। বুধবার 5 মার্চ লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।